নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে ধারাবাহিক উপন্যাস নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা পরাধীন। আজ আপনারা শুনবেন পর্ব 4। আগের পর্বগুলি যদি না শুনে থাকেন, ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে শুনে নিতে পারেন। আর এই পর্বটি যদি ভালো লেগে থাকে, একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। দেবেন্দ্রবাবু একজন আনুষ্ঠানিক ব্রাহ্ম। গোঁড়ামি না করিলেও ধর্মে তাহার যথেষ্ট নিষ্ঠা ছিল, এবং তিনি নীরবে অনাড়ম্বরভাবেই সে নিষ্ঠা পালন করিয়া যাইতেন। সমাজে তিনি প্রায়ই যাইতেন না, এবং সভা সমিতিতেও বড় একটা যোগ দিতেন না। বক্তৃতাকে তিনি বাচালতা বলিয়াই মনে করিতেন, অথচ কেশব সেনের নামে শ্রদ্ধায় মস্তক নত করিতেন। এই অনাড়ম্বর প্রিয়তার জন্যই সমাজ দেবেন্দ্রবাবুকে ততটা সম্মান প্রদর্শন করিত না। দেবেন্দ্রবাবুও সমাজের নিকট সম্মানের দাবি রাখিতেন না। ধর্মকে তিনি অন্তরের জিনিস বলিয়াই মনে করিতেন। বাহিরের লোকের সমালোচনার সহিত তাহার যে কোনো সম্বন্ধ আছে, এমন কথা কোনোদিন ভাবিতে পারিতেন না। স্ত্রী করুণাময়ী কিন্তু সম্পূর্ণ বিভিন্ন প্রকৃতি ছিলেন। ভিতর অপেক্ষা বাহিরটাকেই তিনি আগে দেখিতেন। কোনো কার্যেই লোকমতকে উপেক্ষা করিয়া চলিতে তিনি অভ্যস্ত ছিলেন না। সামাজিক উপাসনায় নিয়মিত যোগদান, সভা সমিতিতে রীতিমতো উপস্থিতি, বন্ধুবান্ধবদিগের সহিত ধর্ম ও সামাজিক বিষয়সমূহের আলোচনা, এ সকল তিনি অবশ্য কর্তব্য বলিয়াই মনে করিতেন, এবং স্বামীকেও এই সকল কার্যের অবশ্য কর্তব্যতা বুঝাইবার জন্য অনেক সময় সোৎসাহে তর্কযুদ্ধে অগ্রসর হইতেন। দেবেন্দ্রবাবু কিন্তু কোনোদিনই এই যুদ্ধে প্রতিদ্বন্দ্বীরূপে দণ্ডায়মান হইতেন না। স্ত্রীর যুক্তি ও প্রমাণের অখণ্ডনীয়তা স্বীকার করিয়া লইয়া তর্কযুক্তির উপরে যে একটি আসল বস্তু আছে, নিঃশব্দে তাহাকেই হৃদয় মধ্যে ধারণ করিয়া লইবার চেষ্টা করিতেন। করুণাময়ী তাহার এই গভীর ঔদাস্যে বিরক্ত ও ধৈর্যচ্যুত হইয়া তদীয় ধর্মনিষ্ঠাকে আন্তরিকতা শূন্য ও ব্যর্থ বলিয়া প্রকাশ করিলেও তিনি স্বীয় ধৈর্যের আসন হইতে তিলমাত্র বিচলিত হইতেন না, বরং নীরব গম্ভীর হাস্যে স্ত্রীর সকল ক্রোধ ও বিরক্তিকে সম্পূর্ণ নিষ্ফল করিয়া দিতেন। দেবেন্দ্রবাবুর 3 কন্যা, 1 পুত্র। জ্যেষ্ঠা কন্যা শৈলবালা বিবাহিতা। সে মাতার প্রবৃত্তি সম্পূর্ণরূপে প্রাপ্ত হইয়াছিল। মধ্যমা মনোরমা কিন্তু পিতার গুণেরই অধিকারিণী হইয়াছিল। পিতার চরিত্রকেই আদর্শ করিয়া লইয়া সে সর্বদা এই মহান আদর্শের অনুকরণ চেষ্টা করিত। এজন্য মাতার স্নেহ হইতে বঞ্চিত হইলেও সে আপনার কর্তব্যপথ হইতে বিচ্যুত হইত না। মাতা কিন্তু কন্যার এই অস্বাভাবিক শিক্ষার জন্য কন্যা অপেক্ষা তাহার জনককেই অধিক অপরাধী জ্ঞান করিতেন, এবং এই অস্বাভাবিক শিক্ষা দেওয়ার জন্য অনেক দিন কন্যার সমক্ষেই স্বামীকে তিরস্কার করিতে কুণ্ঠিত হইতেন না। সে তিরস্কারে মনোরমা মস্তক অবনত করিত। দেবেন্দ্রবাবু নীরবে স্নেহ কোমল হস্তে তাহার মাথায় হাত বুলাইতে থাকিতেন। তারপর মাতা চলিয়া গেলে মনোরমা যখন দৃষ্টি উন্নমিত করিয়া পিতার মুখের দিকে চাহিত, তখন দেবেন্দ্রবাবু স্নেহ সজল দৃষ্টিতে কন্যার মুখের দিকে চাহিয়া সহাস্যে বলিতেন, তোর মায়ের মেজাজটা বড় চড়া না মনো? মনোরমা দৃষ্টি নত করিয়া ধীরে ধীরে বলিল, ভিতরের চেয়ে বাহিরটা লোকে এত বড় করে দেখে কেন বাবা? দেবেন্দ্রবাবু কন্যার হাতখানা নিজের হাতের উপর রাখিয়া তাহার আঙুলগুলা নাড়িতে নাড়িতে বলিলেন, ও জিনিসটাও যে দরকারি মা, সংসার হতে ওটাকে একেবারে বাদ দিলেও যে চলে না। মনোরমা বলিল, কিন্তু জিনিসটার মূল্য কি বাবা? প্রাণের সঙ্গে তার কতটুকু সম্বন্ধ? ধীর গম্ভীর স্বরে দেবেন্দ্রবাবু বলিলেন, সম্বন্ধ একটু আছে বই কি, অনেক সময়ে প্রাণটা যে স্তুতি নিন্দায় বিচলিত হয়,
মনোরমা বলিল, কিন্তু ধর্ম জিনিসটা কি স্তুতি নিন্দার বাইরে নয়? তা হলেও ওই সূক্ষ্ম জিনিসটাকে লোকাচারের আবরণ দিয়ে একটু স্থূল করে রাখা দরকার, নতুবা। জোরে মাথা নাড়িয়া ঈষৎ রাগতভাবে মনোরমা বলিল, নতুবা লোকের কাছে বাহবা পাওয়া যায় না, এই তো। কন্যার মুখের উপর স্নিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া সহাস্যে দেবেন্দ্রবাবু বলিলেন, তোর বাবার মতো তুইও বোধহয় ও জিনিসটাকে কখনো আয়ত্ত করতে পারবি না মনো। মনোরমা মৃদু হাসিল। এইরূপে পিতা পুত্রীর মধ্যে অন্তরে অন্তরে যে একটা উপাস্য উপাসকের গভীর সম্বন্ধ স্থাপিত হইয়াছিল, মাতার শত চেষ্টাতেও সে সম্বন্ধ বিচ্ছিন্ন হইল না। চতুর্দশ অতিক্রম করিয়া পঞ্চদশ বর্ষে পদার্পণ করিলেও মনোরমা এখনও যেন নিতান্ত বালিকাই ছিল। সাজসজ্জা বা বেশভূষার আড়ম্বরের দিকে তাহার আদৌ লক্ষ্য ছিল না। মাতার অজস্র তিরস্কার, জ্যেষ্ঠা ভগিনীর অবিরাম তাড়না কিছুতেই ইহাতে তাহার চিত্ত আকৃষ্ট হইত না। করুণাময়ী এজন্য স্বামীর নিকট অনুযোগ করিলে দেবেন্দ্রবাবু মৃদু হাস্য করিতেন মাত্র। দেবেন্দ্রবাবুর আরেকটি পুত্র ও একটি কন্যা ছিল। পুত্র অমরনাথের বয়স 9 বৎসর, কনিষ্ঠা কন্যা চারুবালার বয়স 7 বৎসর মাত্র। ক্ষেত্রনাথ ইহাদেরই গৃহশিক্ষক রূপে নিযুক্ত হইয়াছিল। সকালে বিকালে 1 ঘণ্টা করিয়া পড়াইবার নিয়ম ছিল। ক্ষেত্রনাথ কিন্তু এ নিয়ম মানিয়া চলিত না। সে কোনোদিন 8 ঘণ্টা থাকিয়াই চলিয়া যাইত, কোনোদিন বা 1.5 ঘণ্টা 2 ঘণ্টা বসিয়া পড়াইত। করুণাময়ী কিন্তু ইহা পছন্দ করিতেন না। তিনি নিয়মের কাজকে নিয়মিতভাবে সম্পন্ন হইতে দেখিতেই ভালোবাসিতেন। সুতরাং ক্ষেত্রনাথের অনিয়মিততায় তিনি বিরক্ত হইয়া স্বামীকে বলিলেন, এ মাস্টারের দ্বারা কাজ চলবে না, অন্য মাস্টার দেখো। দেবেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, কেন, এ মাস্টার কি ভালো পড়াতে পারে না? করুণাময়ী বলিলেন, পড়ালে কি হবে, ও সময়ের মূল্য কিছুমাত্র বোঝে না। সেদিন তো 8 ঘণ্টা পড়িয়েই চলে গেল, কাল আবার 1.5 ঘণ্টা ধরে পড়ালে। কাল ঘোষ সাহেবের বাড়িতে ইভিনিং পার্টির নিমন্ত্রণ ছিল, 5:30টায় যাবার কথা, কিন্তু 6টাতেও পড়ানো শেষ হয় না। চারুকে সঙ্গে নিয়ে যাবার কথা, ওর জন্য 8 ঘণ্টা দেরি হয়ে গেল। 5-7 টাকা মাহিনার মাস্টারের যে এত দূর সময়ের মূল্য বুঝিবার ক্ষমতা থাকে না, দেবেন্দ্রবাবু ইহা নিজে বুঝিলেও পত্নীকে তাহা বুঝাইবার চেষ্টা করিলেন না। তিনি শুধু মৃদু হাসিয়া বলিলেন, ভালো অন্য মাস্টার পাওয়া গেলে ওকে ছাড়িয়ে দিলেই হবে। করুণাময়ী চলিয়া গেলে মনোরমা ম্লান মুখে পিতাকে জিজ্ঞাসা করিল, মাস্টার মশাইকে ছাড়িয়ে দেবে বাবা? দেবেন্দ্রবাবু গম্ভীরভাবে বলিলেন, যদি নিয়ম মতো কাজ না করে তাহলে অগত্যা ছাড়াতে হবে বই কি। মনোরমা চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। দেবেন্দ্রবাবু কন্যার মনোভাব বুঝিলেন। বুঝিয়া তাহার মুখের উপর কোমল দৃষ্টিপাত করিয়া বলিলেন, যে লোক সময়ের মূল্য জানে না তাকে রাখা কি ঠিক? মৃদু স্বরে মনোরমা বলিল, উনি কিন্তু বেশ পড়ান। দেবেন্দ্রবাবু বলিলেন, শুধু পড়ালে হয় না, সেই সঙ্গে লোকের সুবিধা অসুবিধার দিকেও দৃষ্টি রাখা দরকার। মনোরমা নিরুত্তরে দাঁড়াইয়া কৌচের হাতলে হাত বুলাইতে লাগিল। দেবেন্দ্রবাবু একটু চুপ করিয়া থাকিয়া ধীরে ধীরে জিজ্ঞাসা করিলেন, মাস্টারকে ছাড়াতে তোর কি অনিচ্ছা মনো? নতমুখে সংকুচিত স্বরে মনোরমা বলিল, ওর এই 5টি টাকাই সম্বল বাবা। দেবেন্দ্রবাবু স্নিগ্ধ প্রফুল্ল দৃষ্টিতে কন্যার মুখের দিকে চাহিয়া রহিলেন। মনোরমাও নীরবে দাঁড়াইয়া রহিল। একটু পরে দেবেন্দ্রবাবু বলিলেন, তা আজই তো ছাড়িয়ে দিচ্ছি না, আগে একজন ভালো মাস্টার পাই। মনোরমা পিতার অভিপ্রায় বুঝিয়া মৃদু হাসিল। দেবেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, মাস্টারমশাই পড়াতে এসেছে? হ্যাঁ, তিনি 4:30টার সময় আসেন। ঘড়ির দিকে চাহিয়া দেবেন্দ্রবাবু বলিলেন, 5টা বেজে গেছে, আমার চা হলো কিনা দেখ মনো। মনোরমা চা নিতে চলিয়া গেল।
দেবেন্দ্রবাবু পরিবারবর্গের সহিত চা খাইতেন না। মনোরমা তাহার চা প্রস্তুত করিয়া দিত, তিনি স্বতন্ত্র গৃহে বসিয়া তাহা খাইতেন। মনোরমার স্বহস্তে প্রস্তুত চা না হইলে তাহার যেন সম্পূর্ণ তৃপ্তি হইত না। মনোরমাও যে তাহার চা প্রস্তুত করিয়া দিয়া একটি আন্তরিক তৃপ্তি অনুভব করিত, তাহাও তিনি বুঝিতেন, এবং তজ্জন্য করুণাময়ীর ক্রোধ ও বিরক্তিতে উপেক্ষা করিয়া আপনার চায়ের স্বতন্ত্র ব্যবস্থাই বজায় রাখিয়াছিলেন। মনোরমা চলিয়া গেলে দেবেন্দ্রবাবু উঠিয়া ধীরে ধীরে ছেলেদের পরিবার ঘরে প্রবেশ করিলেন। ক্ষেত্রনাথ তখন তক্তাপোষের উপর হইয়া পড়িয়া বাট ও পুট শব্দ লইয়া ইংরাজি ইউ অক্ষরের উচ্চারণ এমনই গভীর মনোযোগের সহিত উদাহরণ সহকারে ছাত্রকে বুঝাইতে ব্যস্ত হইয়াছিল যে দেবেন্দ্রবাবুর গৃহপ্রবেশ তাহার কিছুমাত্র দৃষ্টি আকর্ষণ করিতে পারিল না। দেবেন্দ্রবাবু স্থিরভাবে দাঁড়াইয়া তাহার এই আন্তরিক শিক্ষাদান দর্শন করিতে লাগিলেন। ছাত্রের মনোযোগ কিন্তু শিক্ষকের ন্যায় গভীর ছিল না, সুতরাং পিতার চটি জুতার শব্দ কানে আসা অবধি সে একবার দ্বারপ্রান্তে দণ্ডায়মান পিতার দিকে, আর একবার শিক্ষকের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিল। কিন্তু শিক্ষক যখন আপনার শিক্ষাদান ছাত্রের হৃদয়ঙ্গম হইয়াছে কিনা পরীক্ষা করিবার জন্য জিজ্ঞাসা করিল, আচ্ছা বলো দেখি, সিইউটি কাঠ না হইয়া কুট হইল না কেন? তখন ছাত্র গভীর সমস্যার মধ্যে নিবতিত হইয়া ব্যস্তভাবে পাঠ্যপুস্তকের উপর দৃষ্টি নিবদ্ধ করিল। ক্ষেত্রনাথ বিরক্তভাবে মুখ তুলিয়া চাহিতেই দেবেন্দ্রবাবুর প্রশান্ত গম্ভীর মূর্তি তাহার দৃষ্টিপথে পতিত হইল। সে তাড়াতাড়ি সোজা হইয়া বসিয়া আপনার বিশৃঙ্খল পরিধেয় সুশৃঙ্খল করিতে ব্যস্ত হইয়া পড়িল। কিন্তু তাহার পূর্বেই দেবেন্দ্রবাবু মৃদু গম্ভীর হাস্যের সহিত গৃহ হইতে অন্তর্হিত হইলেন। দেবেন্দ্রবাবু আপনার বসিবার ঘরে প্রবেশ করিয়া দেখিলেন মনোরমা চা প্রস্তুত করিতেছে। দেবেন্দ্রবাবু কৌচের উপর বসিয়া পড়িয়া বলিলেন, তোর মাস্টার মশায়ের পড়ানো শুনে এলাম মনো। ব্যগ্র দৃষ্টিতে পিতার মুখের দিকে চাহিয়া মনোরমা জিজ্ঞাসা করিল, কেমন দেখলে বাবা? দেবেন্দ্রবাবু বলিলেন, ছোকরার নিজের আরেকটু শিক্ষা থাকলে খুবই ভালো হতো। মনোরমা চায়ের কাপ লইয়া পিতার সম্মুখে ধরিল। দেবেন্দ্রবাবু তাহার হাত হইতে কাপ লইয়া জিজ্ঞাসা করিলেন, মাস্টার মশাই কি চা খান না? মনোরমা বলিল, কি জানি, কোনোদিন জিজ্ঞাসা করা হয়নি বোধ হয়। না। দেবেন্দ্রবাবু যেন একটু বিরক্তির সহিত বলিলেন, জিজ্ঞাসা করাটা বোধহয় উচিত ছিল। যদি তার খাওয়া অভ্যাস থাকে তবে তাকে না দিয়ে খাওয়াটা আমাদের পক্ষে আদৌ উচিত হয়নি। লজ্জিতভাবে মনোরমা বলিল, আমি জিজ্ঞাসা করে আসছি বাবা। মনোরমা তড়িৎ পদে কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইল। আপনি কি চা খাবেন? পড়াইবার ঘরে ঢুকিয়া তক্তপোষের পাশে দাঁড়াইয়া মনোরমা মৃদু স্বরে জিজ্ঞাসা করিল, আপনি কি চা খাবেন? উত্তরের আশায় কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া মনোরমা যখন কোনো উত্তর পাইল না, তখন সে অপেক্ষাকৃত উচ্চকণ্ঠে পুনরায় জিজ্ঞাসা করিল, আপনি চা খাবেন মাস্টারমশাই? ক্ষেত্রনাথ চমকিতভাবে মুখ তুলিয়া চাহিল, বলিল, কাকে বলছো, আমাকে? মনোরমা বলিল, হ্যাঁ, আপনি কি? তাহাকে কথা শেষ করিবার অবসর না দিয়াই ক্ষেত্রনাথ হো হো শব্দে হাসিয়া উঠিল। সে হাসির শব্দে তাহার ছাত্র ও ছাত্রী চমকিয়া উঠিল। মনোরমা লজ্জিতভাবে মস্তক নত করিল। উচ্ছ্বসিত হাস্যের বেগ কতকটা সংবরণ করিয়া ক্ষেত্রনাথ বলিল, আপনি? আপনি কে? আমি আপনি? ক্ষেত্রনাথ পুনরায় হাসিয়া উঠিল, কিন্তু এবার তাহার হাসিটা স্থায়ী হইল না। মনোরমার লজ্জারক্ত মুখের দিকে দৃষ্টি পড়িবা মাত্র হাসির বেগটা সহসা থামিয়া গেল। আপনার এই অশিষ্টতা প্রকাশের জন্য যেন একটু লজ্জাও আসিল। সেটাকে চাপা দিবার জন্য তাড়াতাড়ি বলিয়া উঠিল, আমাকে কি বলছো? মনোরমা নতমস্তকে ধীরে ধীরে বলিল,
বাবা জিজ্ঞাসা করছিলেন চা খাবেন? বিস্ময়পূর্ণ কণ্ঠে ক্ষেত্রনাথ বলিল, চা? আমি চা খাবো? মনোরমা নিরুত্তরে পায়ের বুড়া আঙুলটা মাটিতে ঠুকিতে লাগিল। ক্ষেত্রনাথ মাথা নাড়িয়া বলিল, উহুম, আমি পরের ঘরের ভাত খাই, আমার কি চা খেলে চলে? ক্ষেত্রনাথ কথাটা খুব সহজভাবে বলিলেও তাহার ভিতর হইতে এমন একটু কাতরতার সুর ঝঙ্কার দিয়া উঠিল, যাহাতে মনোরমার প্রাণের ভিতর সহানুভূতির সূক্ষ্ম তারটা সে সুরে সাড়া না দিয়া থাকিতে পারিল না। সে মুখ তুলিয়া সহানুভূতির কোমল স্বরে জিজ্ঞাসা করিল, আপনি পরের ঘরে থাকেন? এবারে আপনি সম্বোধনে ক্ষেত্রনাথের আর হাসি আসিল না। সে মাথা নিচু করিয়া উত্তর দিল, হ্যাঁ। ঈষৎ কৌতূহলের সহিত মনোরমা বলিল, নিজের ঘরে থাকেন না কেন? নিজের ঘর? ক্ষেত্রনাথ আর হাসি চাপিতে পারিল না। সে পুনরায় উচ্চ হাসি হাসিয়া উঠিল। লজ্জায় মনোরমার মুখখানা রাঙা হইয়া আসিল। সে তাড়াতাড়ি মুখ ফিরাইয়া প্রস্থানোদ্যত হইল, কিন্তু মুখ ফিরাইতেই দেখিল দরজার উপর হইতে মাতার ক্রুদ্ধ দৃষ্টি তাহার উপর অগ্নি বর্ষণ করিতেছে। মাথা নিচু করিয়া মনোরমা দাঁড়াইয়া পড়িল। করুণাময়ী তখন ক্ষেত্রনাথের দিকে চাহিয়া কর্কশ কণ্ঠে বলিলেন, এটা চাষার বাড়ি নয় মাস্টার মশাই, এখানে একটু ভদ্রভাবে চলা দরকার। চারু, তোর পড়া হয়ে থাকে তো আয়। ক্ষেত্রনাথ একবার তাহার দিকে ভীতিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়াই সম্মুখস্থ পুস্তকের উপর ঝুঁকিয়া পড়িল। করুণাময়ী কন্যার দিকে আরেকটা তীব্র কটাক্ষ নিক্ষেপ করিয়া সশব্দ পদক্ষেপে চলিয়া গেলেন। মনোরমা নতমস্তকে ধীরে ধীরে ঘরের বাহিরে আসিল। পিতার গৃহে প্রবেশ করিতেই মনোরমা সভয়ে দেখিল মাতা ঝড়ের ন্যায় বেগে গৃহ হইতে নিষ্ক্রান্ত হইলেন। যাইবার সময় তিনি কন্যার মুখের উপর তীব্র দৃষ্টি নিক্ষেপ করিয়া গেলেন। মনোরমা ধীরে ধীরে আসিয়া পিতার পাশে দাঁড়াইল। দেখিল পিতার মুখখানা অস্বাভাবিক গম্ভীর ভাব ধারণ করিয়াছে। কিয়ৎক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া মনোরমা ধীরে ধীরে বলিল, মাস্টারমশাই চা খান না বাবা? দেবেন্দ্রবাবুর মুখের গাম্ভীর্য অপসৃত হইল। মৃদু হাসিয়া তিনি বলিলেন, অসভ্য চাষায় চা খায় না মনো। মনোরমা নিরুত্তরে নত মুখে দাঁড়াইয়া রহিল। দেবেন্দ্রবাবু বলিলেন, কিন্তু এরূপ অসভ্য লোক নিয়ে আমাদের মতো সভ্যের ঘরে চলে কি? পিতার মুখের দিকে চাহিয়া মনোরমা জিজ্ঞাসা করিল, সরলতার নাম অসভ্যতা আর কপটতাই কি সভ্যতা বাবা? গম্ভীর স্বরে দেবেন্দ্রবাবু বলিলেন, তাই বলে অট্ট হাসিও সভ্যতা হতে পারে না। মনোরমা ঈষৎ রুষ্ট স্বরে বলিল, প্রাণখোলা হাসি যদি সভ্যতা না হয় তবে আমার মতে জগৎটার অসভ্য হয়ে থাকাই দরকার। সহাস্যে দেবেন্দ্রবাবু বলিলেন, তোমার আমার মতে জগৎ চলে না মা, সেজন্য তার একটা স্বতন্ত্র মত, স্বতন্ত্র বিধান আছে। আমি সে বিধানকে গ্রাহ্য করি না বাবা, আমি চাই তোমার বিচার। প্রীতি প্রফুল্ল দৃষ্টিতে কন্যার মুখের দিকে চাহিয়া দেবেন্দ্রবাবু ধীরে ধীরে বলিলেন, কিন্তু বিচারকের নিজস্ব মত থাকে না মনো, সাধারণের মতই তার বিবেকের পরিচালক। মনোরমা আর কিছু বলিল না। পিছন দিক হইতে চেয়ারের পিঠের উপর উপুর হইয়া পড়িয়া সে খোলা জানালার দিকে চাহিয়া রহিল। তখন সূর্য অস্ত গিয়াছিল। শুধু একটা লাল আভা পশ্চিম আকাশের খানিকটা জায়গা জুড়িয়া আসন্ন অন্ধকারের বেদনা পৃথিবীর বুক হইতে মুছিয়া দিবার চেষ্টা করিতেছিল। একখানা ছোট মেঘ দিনের সেই শেষ আলোটুকু বুকে ধরিবার জন্য ছুটিয়া আসিতেছিল। বসন্তের শেষ স্মৃতিস্বরূপ দুই চারিটা ফুল লইয়া জুঁইগাছটা স্তব্ধভাবে দাঁড়াইয়াছিল। তবে একটা বেলফুলের ঝাড়ে কয়েকটা ফুল ফুটিয়াছিল, তাহারই একটু একটু গন্ধ আসিয়া পাখার বাতাসে ঘরের চারিদিকে ছড়াইয়া পড়িতেছিল। মনোরমা স্থির দৃষ্টিতে আকাশের যেখানে লাল আভার পাশে অন্ধকারের কালো ছায়া
ধীরে ধীরে আসিয়া স্থান গ্রহণ করিতেছিল সেই দিকে চাহিয়াছিল। পাখাটা বন্ধ করে দে তো মনো। মনোরমা ধীরে ধীরে গিয়া সুইচ টিপিয়া দিল। পাখা বন্ধ হইল। দেবেন্দ্রবাবু বলিলেন, চল একটু ছাদে যাই। দেবেন্দ্রবাবু উঠিতে যাইতেছিলেন, এমন সময় হ্যাটকোট পরিহিত এক নব্য যুবক গৃহমধ্যে প্রবিষ্ট হইয়া তাহাকে নমস্কার করিয়া দাঁড়াইল। দেবেন্দ্রবাবু প্রতি নমস্কার করিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকের মুখের দিকে চাহিলেন। যুবক মৃদু হাসিয়া বলিল, আমাকে চিনতে পাচ্ছেন না? দেবেন্দ্রবাবু ব্যস্তভাবে বলিয়া উঠিলেন, ও যামিনী, তুমি বিলেত থেকে ফিরলে কবে? বসো। ছড়ি গাছটা টেবিলের উপর রাখিয়া যামিনী একখানা চেয়ার টানিয়া বসিয়া উত্তর দিল, লাস্ট উইকে ফিরেছি, সোমবার সকালে ক্যালকাটায় পৌঁছেছি। দেবেন্দ্রবাবু কন্যার মুখের দিকে চাহিয়া বলিলেন, যামিনীকে চিনিস না মনো? বনমালীবাবুর ছেলে। ওদের বাড়িতে যে তোরা অনেকবার গিয়েছিস। যামিনী বিলেত গিয়েছিল ব্যারিস্টার হতে। মনোরমা মাতার সহিত ২-৪বার বনমালীবাবুর বাড়িতে বেড়াইতে গেলেও যামিনীর সহিত তাহার কখনো চাক্ষুষ পরিচয় হয় নাই। কখনো সাক্ষাৎ হইলেও সেটা তাহার মনে ছিল না। পিতার কথায় সে ২ হাত কপালে ঠেকাইয়া যামিনীকে নমস্কার করিলে যামিনীও সহাস্যে প্রতি নমস্কার করিল। দেবেন্দ্রবাবু অতঃপর যামিনীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, তোমার খবর কি? সার্টিফিকেট পেয়েছ? গর্ব প্রফুল্ল মুখে যামিনী বলিল, সার্টেনলি। আনন্দ প্রকাশ করিয়া দেবেন্দ্রবাবু তাহার পিতার কুশল সংবাদ লইলেন। তারপর বিলাতের কথা পড়িল। সেখানকার শিক্ষা দীক্ষার কথা, আচার ব্যবহারের কথা, ভারতের সহিত ইংল্যান্ডের তুলনায় সমালোচনা প্রভৃতি অনেক কথারই আলোচনা হইতে লাগিল। মনোরমা সুইচ টিপিয়া আলো জ্বালিয়া দিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। দেবেন্দ্রবাবু যখন দেখিলেন এই ক্ষুদ্র মাস্টারটিকে লইয়া তাহার শান্তিপ্রিয়তার সম্পূর্ণ বাধা উপস্থিত হইয়াছে এবং এই গোঁড়া হিন্দু শিক্ষকের শিক্ষায় ছেলেমেয়েদের স্বভাব চরিত্র দূষিত হইবার আশঙ্কায় করুণাময়ী একান্ত ব্যাকুল হইয়া পড়িয়াছেন, তখন তিনি এই অনাথ যুবকটিকে শিক্ষকের পদ হইতে অপসৃত করা ছাড়া অন্য উপায় দেখিতে পাইলেন না। কিন্তু পিতার অভিপ্রায় শ্রবণে মনোরমা যখন ছল ছল চোখে জিজ্ঞাসা করিল, হ্যাঁ বাবা, ধর্মরক্ষার ভানে এটা কি ধর্মের উদারতার উপরে আঘাত করা হয় না? দেবেন্দ্রবাবু তখন কন্যার এই প্রশ্নের সদুত্তর খুঁজিয়া পাইলেন না। তথাপি একটা বাজে উত্তর দিয়া কন্যাকে বুঝাইবার চেষ্টা করিলেন। বলিলেন, ধর্ম জিনিসটাকে সকল দিক দিয়েই যে বজায় রাখা দরকার মা, সেজন্য একটু আধটু কঠোরতা অবলম্বন না করলে চলবে কেন? মনোরমাও পিতার এই উত্তরের ভিত্তিহীনতা বুঝিতে পারিল। সে একটু ম্লান হাসি হাসিয়া বলিল, তাহলে দেখছি বাবা, ক্রমে হিন্দু ধর্মের ছোঁয়াছুঁইটাও ব্রাহ্ম ধর্মে এসে পড়বে। দেবেন্দ্রবাবুও মৃদু হাসিয়া বলিলেন, আসে ক্ষতি কি? মনোরমা বলিল, ক্ষতি এই যে তাহলে অনেক আচার্যের হিন্দু ধর্মকে গালাগালি দেওয়ার সুযোগ আর থাকবে না। প্রশান্ত দৃষ্টিতে কন্যার মুখের দিকে চাহিয়া দেবেন্দ্রবাবু বলিলেন, তাহলে তোর একটা পরম লাভ হবে। মন্দিরে গিয়ে আচার্যের বক্তৃতা শুনতে তোর আর কোনো বাধা থাকবে না। কথা শেষ করিয়া দেবেন্দ্রবাবু মৃদু মৃদু হাসিতে লাগিলেন। মনোরমা পিতার চেয়ারের হাতলের ওপর ঝুঁকিয়া পড়িয়া ঈষৎ কাতরতাপূর্ণ স্বরে বলিল, না বাবা, ধর্ম জিনিসটাকে আমি সবচেয়ে উঁচু দেখি। তার ভিতর এত সংকীর্ণতা দেখবার আশা আমি করি না। মেয়ের মাথাটাকে কোলের উপর টানিয়া লইয়া দেবেন্দ্রবাবু শান্ত গম্ভীর কণ্ঠে বলিলেন, সত্যি মনো, ওই সবচেয়ে উঁচু জিনিসটাকে সংকীর্ণতার গণ্ডির মধ্যে এনে নিচু করে ফেলা, সেটা আমারও সম্পূর্ণ বিবেক বিরুদ্ধ। কিন্তু মা। পিতার গাঢ় কণ্ঠস্বরে মনোরমা বুঝিতে পারিল এই বিবেক বিরুদ্ধ কাজটা নীরবে সম্পন্ন করিতে পিতা হৃদয়ে কি গভীর আঘাত পাইয়াছেন।
সে ত্রস্তে মাথা তুলিয়া সোজা হইয়া দাঁড়াইল। পিতার মুখের উপর স্থির দৃষ্টি নিবদ্ধ করিয়া দৃঢ় স্বরে বলিল, তা হতেই পারে না বাবা, এ তোমার বিবেকের বিরুদ্ধ। কারো জন্যেই কোনো কিছুর অনুরোধেই তা তুমি করতে পারো না। দেবেন্দ্রবাবু মৃদু হাসিলেন, কিন্তু তাহার সেই হাসিটুকুর অন্তরালে যে একটা গভীর বেদনা লুক্কায়িত ছিল, তাহা মনোরমা দৃষ্টি এড়াইল না। সেই ঝুঁকিয়া পড়িয়া পিতার কোলের উপর মাথা রাখিল। দেবেন্দ্রবাবু স্নেহ কোমল হাতখানি দিয়া তাহার মাথার চুলের ভিতর ধীরে ধীরে অঙ্গুলি সঞ্চালন করিতে লাগিলেন। কতক্ষণ নীরবে থাকিয়া দেবেন্দ্রবাবু ধীরে ধীরে বলিলেন, এক কাজ করলে হয় না মা? মনোরমা মুখ তুলিয়া সাগ্রহে পিতার মুখের দিকে চাহিল। দেবেন্দ্রবাবু বলিলেন, ছোকরার বুদ্ধি আছে, অধ্যাবসায় আছে, চেষ্টা করলে উন্নতি করতে পারবে। মনোরমা জিজ্ঞাসা করিল, চাকরিতে? সেটা উন্নতি নয়, অবনতি। আমি পড়াশোনার কথা বলছি। ব্যগ্রকণ্ঠে মনোরমা বলিল, তুমি পড়াবে বাবা? সহাস্যে দেবেন্দ্রবাবু বলিলেন, তুই এক পাগল, পড়াবার খরচ কত? ও আমার কে যে সে গুরুভার নিজের কাঁধে তুলে নিতে যাব? কিছু বুঝিতে না পারিয়া মনোরমা অর্থহীন দৃষ্টিতে পিতার মুখের দিকে চাহিয়া রহিল। দেবেন্দ্রবাবু বলিলেন, যাতে ওর পড়া হয় আমি সে চেষ্টা দেখতে পারি। সহর্ষে মনোরমা বলিয়া উঠিল, তাহলেই হবে বাবা। কিন্তু ওর কি তাতে মত হবে? খুব হবে, আমি জিজ্ঞাসা করে আসি। মনোরমা ব্যস্তভাবে উঠিয়া প্রস্থানোদ্যত হইল। দেবেন্দ্রবাবু তাহাকে নিষেধ করিয়া বলিলেন, আজ থাক, একটু ভেবে দেখি। মনোরমা নিরস্ত হইয়া ধীরে ধীরে গিয়া জানালার কাছে দাঁড়াইল। দেবেন্দ্রবাবু টেবিলের উপর হইতে একখানা বাঁধানো ইংরাজি বই লইয়া পড়িতে লাগিলেন। ঘড়িতে ঢং ঢং করিয়া 4টা বাজিল। দেবেন্দ্রবাবু পুস্তকের পৃষ্ঠা হইতে দৃষ্টি অপসারিত করিয়া জিজ্ঞাসা করিলেন, আজ সকালে কি যামিনী এসেছিল? মুখ না ফিরাইয়াই মনোরমা উত্তর দিল, কই না। দেবেন্দ্রবাবু পুনরায় পাঠে মনোনিবেশ করিলেন। মনোরমা জানালার কাছ হইতে সরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা বাবা, যামিনীবাবু আজকাল এত ঘন ঘন যাতায়াত করে কেন? ঈষৎ হাসিয়া দেবেন্দ্রবাবু উত্তর করিলেন, আত্মীয়তা থাকলেই লোকে যাতায়াত করে, তাতে কোনো দোষ হতে পারে না। দোষ না হোক, কিন্তু তোমার সঙ্গে এত তর্ক করে কেন? সত্য অনুসন্ধানের প্রবৃত্তি থাকলেই লোকে তর্ক করে থাকে। কই, তুমি তো তর্ক করো না। মানুষ চিরকালই তর্ক করে না মা, প্রথম প্রথম খুব তর্ক বিতর্ক করে, আপনার মত বজায় রাখবার জন্য খুব দৃঢ়তা দেখায়। তারপর যখন দেখে তর্ক আর সত্য এ দুটা ঠিক বিপরীত ধর্মাবলম্বী, তখন একেবারে চুপ হয়ে যায়। একটু নীরব থাকিয়া মনোরমা বলিল, আমার কিন্তু মনে হয় বাবা, সত্যের অনুসন্ধান যামিনীবাবুর তর্কের উদ্দেশ্য নয়। বিস্মিতভাবে দেবেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, তবে কি উদ্দেশ্য? উদ্দেশ্য নিজের পাণ্ডিত্য প্রদর্শন। কন্যার সূক্ষ্ম দৃষ্টি দেখিয়া দেবেন্দ্রবাবু মুগ্ধ প্রশংসমান নেত্রে তাহার মুখের উপর দৃষ্টিপাত করিলেন। বাস্তবিকই নবীন ব্যারিস্টার যামিনীনাথের যাতায়াতটা এ বাড়িতে একটু বেশি মাত্রাতেই হইতেছিল। দিনের মধ্যে অন্তত একবারও আসিয়া সে দেবেন্দ্রবাবুর সহিত সাক্ষাৎ করিত, এবং যখনই আসিত তখনই দর্শন, বিজ্ঞান, রাজনীতি, দেশ হিতৈষিতার সার্থকতা প্রভৃতি একটা না একটা বিষয় লইয়া এমন সকল তর্কের অবতারণা করিত, যাহাকে দেবেন্দ্রবাবু সম্পূর্ণ নিরর্থক ও ছেলে মানুষই ছাড়া আর কিছু মনে করিতে পারিতেন না। তথাপি তিনি যথোচিত ধৈর্য সহকারে এই নবীন তার্কিককে কূট প্রশ্নের যথাযথ উত্তর দিতেন। তিনি যামিনীনাথের এরূপ নিষ্ফল তর্কের কারণও বুঝিয়া লইয়াছিলেন, তবে মনোরমা যাহা বুঝিয়াছিল তিনি সেরূপ বোঝেন নাই। তিনি বুঝিয়াছিলেন এইরূপে পাণ্ডিত্য প্রদর্শন দ্বারা
মনোরমার অনুরাগ আকর্ষণই যামিনীনাথের প্রধান উদ্দেশ্য। কিন্তু এই অসার তর্কযুদ্ধই যে তাহার সে উদ্দেশ্য সাধনের প্রধান অন্তরায় হইয়া দাঁড়াইতেছে, অনুরাগের পরিবর্তে সে যে মনোরমার বিরাগভাজন হইয়া পড়িতেছে, এটুকুও দেবেন্দ্রবাবু বেশ লক্ষ্য করিয়াছিলেন। কিন্তু যামিনীনাথ তাহা বুঝিতে পারে নাই। তাই সে তর্কযুদ্ধ দ্বারা মনোরমার হৃদয় দুর্গ জয়ের আশায় সম্পূর্ণ নিশ্চিন্ত হইয়াছিল। কিন্তু বিজয়লক্ষ্মী যে কোন দিকে ঢলিয়া পড়িতেছে, এটুকু লক্ষ্য করিবার অবসর তাহার ছিল না। এই আশামুগ্ধ যুবকের ভাবী নিষ্ফলতা স্মরণে দেবেন্দ্রবাবুর চিত্ত সময়ে সময়ে করুণায় বিগলিত হইত। একটু চুপ করিয়া থাকিয়া মনোরমা বলিল, আচ্ছা বাবা, যামিনীবাবু কথা কইতে গিয়ে বাংলা ইংরেজি মিশিয়ে কথা কয় কেন? দেবেন্দ্রবাবু বলিলেন, ওটা অভ্যাসের দোষ। ইংরাজি একটু বেশি পড়লে ওই ভাষাটা আপনা হতেই বেরিয়ে আসে। ঘাড় নাড়িয়া মনোরমা বলিল, কই, তোমার মুখ দিয়ে তো বার হয় না বাবা। যামিনীবাবু কি ইংরাজিতে তোমার চেয়ে বেশি পণ্ডিত? দেবেন্দ্রবাবু হাসিতে হাসিতে বলিলেন, সকল কথার মধ্যেই তোর বাবার তুলনা টেনে আনলে আমি পেরে উঠব কেন? কথাবার্তা কওয়া আর কিছু নয়, শুধু অভ্যাস। আমি ছেলেবেলা হতে বাংলাকে বাংলার মতোই বলবার চেষ্টা করে আসছি, কাজেই তার সঙ্গে ইংরাজি বেরোয় না। মনোরমা বলিল, আমার কিন্তু বাবা ওরকম কথা বড় বিশ্রী বোধ হয়। ওরা কিন্তু বলেন বাংলা ভাষার দৈন্যের জন্যই ইংরাজিতে মনোভাব প্রকাশ করতে হয়। ক্রুদ্ধ স্বরে মনোরমা বলিল, সেটা বাংলা ভাষার দৈন্যের জন্য নয়, তাদের শিক্ষার দৈন্যের জন্য। আমার এমন ইচ্ছা হয় বাবা, যামিনীবাবুকে বলি আগে বাংলা ভাষাটা শিখে এসো। কথার সমাপ্তির সঙ্গে সঙ্গেই যামিনীনাথ কক্ষ মধ্যে প্রবিষ্ট হইলেন এবং মনোরমার দিকে চাহিয়া করুণ হাস্যের সহিত বলিলেন, আনউইসিংলি আপনার অ্যাডভাইস শুনে আমি ধন্য হলেও এজন্য আপনার কাছে মাপ চাইছি। ফিউচারে আমি শিওর বেঙ্গলি ইউজ করবার জন্য ট্রাই করব। মনোরমা লজ্জায় মস্তক নত করল, কিন্তু একটু না হাসিয়া থাকিতে পারিল না। দেবেন্দ্রবাবু তাহাকে বসিতে বলিলেন। আসন গ্রহণ করিয়া যামিনীনাথ বলিলেন, আপনাদের প্রাইভেট মাস্টারের নাম কি ক্ষেত্রনাথ চক্রবর্তী? দেবেন্দ্রবাবু উত্তর দিলেন, হ্যাঁ। যামিনীনাথ বলিলেন, ছোকরা পুলিশ আঙ্গামে পড়ে জামিনের জন্য আপনার কাছে আসিয়াছিল। পুলিশ আঙ্গাম? বলিয়া দেবেন্দ্রবাবু বিস্ময়পূর্ণ দৃষ্টিতে যামিনীনাথের দিকে চাহিলেন। মনোরমাও তাহার মুখের উপর উৎসুক দৃষ্টি নিক্ষেপ করিল। যামিনীনাথ তখন পুলিশ আঙ্গামের কথা যাহা শুনিয়াছিলেন তাহা বিবৃত করিলেন। ঠনঠনিয়ার এক মুসলমান জুতাওয়ালার দোকানে জুতার দাম লইয়া খরিদ্দারের সহিত দোকানদারের বচসা হয়। শেষে দোকানদার বেচারা খরিদ্দারকে নির্দয়ভাবে প্রহার করে। ক্ষেত্রনাথ তখন সেইখান দিয়া পড়াইতে আসিতেছিল। সে এই অন্যায় প্রহারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে। তাহাতে ক্ষেত্রনাথের সহিত দোকানদারের বিবাদ বাঁধিয়া যায়। দোকানদার তাহার প্রতি কটূক্তি করে। ক্ষেত্রনাথ ক্রুদ্ধ হইয়া দোকানে উঠিয়া দোকানদারকে প্রহার দেয়। দোকানদার তাহাকে ধরিয়া মারপিট এবং দোকান লুট করার অভিযোগে পুলিশের হাতে দিয়াছে। বর্ণনা শেষ করিয়া যামিনীনাথ বলিলেন, ছোকরা পুলিশের কাছে আপনার নাম করে এবং আপনি যে জামিন হয়ে তাকে মুক্ত করতে পারবেন এ কথাও বলে। এজন্য পুলিশ তাকে নিয়ে আপনার এখানে আসছিল। মনোরমা রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করিল, তারপর? যামিনীনাথ ঈষৎ গর্বপ্রফুল্ল কণ্ঠে বলিলেন, ফর্চুনেটলি ঠিক সেই সময় আমিও এসে উপস্থিত হয়েছিলাম। আমি পুলিশকে বুঝিয়ে দিলাম এরূপ অসভ্য গুন্ডামির জন্য দেবেন্দ্রবাবুর ন্যায় সম্মানিত ব্যক্তি জামিন হতে পারেন না। মনোরমা তাহার উপর ভ্রুকুটিপূর্ণ কটাক্ষ নিক্ষেপ করিয়া পিতার মুখের দিকে চাহিল। দেবেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, তাহলে পুলিশ তাকে নিয়ে চলে গিয়েছে? যামিনীনাথ বলিলেন, হ্যাঁ, তারা চলে গেলে আমি উপরে এসেছি। দেবেন্দ্রবাবু গম্ভীরভাবে বসিয়া রহিলেন। মনোরমা ঈষৎ ব্যাকুলতাপূর্ণ কণ্ঠে ডাকিল, বাবা। কন্যার আহ্বানে কোনো উত্তর না দিয়া দেবেন্দ্রবাবু ভৃত্য বৈজুকে ডাকিয়া
অবিলম্বে গাড়ি ছাড়িবার আদেশ দিলেন। যামিনীনাথ জিজ্ঞাসা করিলেন, আপনি কি বাইরে যাবেন এখন? দেবেন্দ্রবাবু গম্ভীর স্বরে বলিলেন, হ্যাঁ, থানায় যেতে হবে। সবিস্ময়ে যামিনীনাথ বলিয়া উঠিলেন, জামিনের জন্য? হ্যাঁ। বলিয়া দেবেন্দ্রবাবু বস্ত্র পরিবর্তনের জন্য উঠিয়া দাঁড়াইলেন। যামিনীনাথ বলিলেন, আমি কিন্তু আশা করি না যে এই গুন্ডামির ব্যাপারে আপনি জামিন হবেন। মনোরমা তীব্রস্বরে বলিল, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দণ্ডায়মান হওয়াকে কোনো হৃদয়বান ব্যক্তি হীন গুন্ডামি আখ্যায় অভিহিত করতে পারে না। যামিনীনাথের মুখখানা লাল হইয়া উঠিল। দেবেন্দ্রবাবু কাপড় ছাড়িতে চলিলেন। দরজার কাছে আসিয়া ফিরিয়া দাঁড়াইলেন এবং যামিনীনাথের দিকে চাহিয়া শান্ত স্বরে বলিলেন, আমার ফিরতে বেশি বিলম্ব হবে না, ততক্ষণ তুমি মনোর সঙ্গে গল্প করতে পারো, অথবা ও ঘরে। বাধা দিয়া যামিনীনাথ ঈষৎ লজ্জাজড়িত কণ্ঠে বলিলেন, যদি প্রয়োজন হয় আমিও আপনার সঙ্গে যেতে প্রস্তুত আছি। নিষ্প্রয়োজন, বলিয়া দেবেন্দ্রবাবু চলিয়া গেলেন। যামিনীনাথ নিতান্ত অপরাধীর ন্যায় নির্বাকভাবে নত মস্তকে বসিয়া রহিলেন। চোখ তুলিয়া মনোরমার দিকে চাহিতেও সাহস হইল না। মনোরমাও তাহার এই লজ্জার গুরুত্বটুকু উপলব্ধি করিয়া যেন তাহাকে অব্যাহতি দিবার জন্যই তাহার দৃষ্টির বিপরীত দিকে জানালার ধারে গিয়া দাঁড়াইল। তারপর দরজা হইতে গাড়ির গড়গড় শব্দ উঠিয়া ক্রমে তাহা যখন মিলাইয়া গেল, তখন যামিনীনাথ ছড়ি গাছটা তুলিয়া লইয়া টুপিটা মাথায় দিয়া ধীরে ধীরে কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইলেন। যাইবার সময় মনোরমাকে একটা বিদায় নমস্কার করিয়া যাইতেও ভুলিয়া গেলেন। শেষ হলো আজকের পর্ব। গল্প পাঠে আমি তৃষিতা। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।